নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আপনারা প্রায়ই দেখেছেন যে ভারতের মধ্যে আলোচনা হয় শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা শরণার্থীদের ভারতের মধ্যে আশ্রয় দেওয়া হবে কিনা। আমরা যদি অনেক মানবাধিকার কর্মীর মত দেখি এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে ভারতের মধ্যে আসা ইমিগ্রেন্টদের আশ্রয় দেওয়া উচিত। কিন্তু অনেকেই মনে করে যে এটা ভুল হবে, কারণ ইতিমধ্যেই আমাদের দেশের মধ্যে জনসংখ্যার অনেক চাপ রয়েছে এবং আমরা যদি এখন আরো শরণার্থীদের আশ্রয় দিই, তাহলে দেশের মধ্যে জনসংখ্যা আরো বৃদ্ধি পাবে, যার ফলে দেশের মানুষের ইনকাম সোর্স কমে যাবে, ফলে দেশের মধ্যে বেআইনি কার্যকলাপ আরো বৃদ্ধি পাবে। আসলে ঘটনাটি কি ঘটেছে? সম্প্রতি একটি শ্রীলঙ্কান তামিল সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে এসেছে। আর সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে ইতিমধ্যেই ভারতে 140 কোটি মানুষ রয়েছে এবং ভারত কোনো ধর্মশালা নয় যে যে কোনো দেশ থেকে শরণার্থী ভারতের মধ্যে আসবে তাকে আশ্রয় দিতে হবে। এই মন্তব্যের ফলে পরবর্তীতে শরণার্থী সংক্রান্ত যে কোনো মামলায় একটি বড় প্রভাব পড়তে চলেছে। আসলে মামলাটি কি ছিল এবং এর প্রভাব পরবর্তীকালে ভারতের মধ্যে কি হতে পারে, এই সবকিছু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে 10 বছর আগে সুভাষ করণ নামে একটা শ্রীলঙ্কান তামিল 2015 সালে ভারতের মধ্যে প্রবেশ করে, যার ফলে পুলিশ তাকে ধরতে পেরে ইউএপিএ আইনের আওতায় গ্রেপ্তার করে। কারণ হচ্ছে সে এলটিটিই লিবারেশন টাইগার অফ তামিল ইলাম এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সে সংযোগে ছিল। এই এলটিটিই অর্থাৎ লিবারেশন টাইগার অফ তামিল ইলাম, এটি ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এই শ্রীলঙ্কান নাগরিক সুভাষ করণকে যখন পুলিশে গ্রেপ্তার করে, তখন তাকে 10 বছরের জন্য সাজা দেওয়া হয় এবং পরে 2022 সালে মাদ্রাস হাইকোর্ট তার সাজা কমিয়ে 7 বছর করে দেয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় সাজা শেষ হলেই তাকে শ্রীলঙ্কার মধ্যে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তবে যতদিন পর্যন্ত তাকে ফেরত পাঠানো না হচ্ছে, ততদিন পর্যন্ত তাকে শরণার্থী শিবিরে রাখা হবে। এই আদেশের পর সুভাষ করণ বলে যে যদি তাকে ভারত সরকার শ্রীলঙ্কার মধ্যে ফেরত পাঠিয়ে দেয়, তাহলে তার জীবন হুমকির মুখে পড়বে, কারণ সে আগে এলটিটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে শ্রীলঙ্কার মধ্যে এমন লোকেদের উপর রাজনৈতিক দমন পীড়ন চলছে, যার ফলে তাকে মেরে ফেলা হতে পারে। বর্তমানে তার স্ত্রী এবং সন্তানরা ভারতের মধ্যে আছে, তাই তাকে আবার শ্রীলঙ্কার মধ্যে ফেরত পাঠানো অমানবিক কাজ হবে। কিন্তু এই রায়টা যখন দেয়, তখন সুপ্রিম কোর্টে দুজন বিচারপতি বেঞ্চ ছিল। একজন হচ্ছে জাস্টিস দিবঙ্কর দত্ত এবং জাস্টিস কে বিনোদ চন্দ্রন। এই মামলা শুনানি করে এবং সুভাষ করণ যে যুক্তিগুলো দেয়, সেই যুক্তিগুলো সব খারিজ করে দেওয়া হয়। এবং এর জবাবে সুপ্রিম কোর্টের জাস্টিস দিবঙ্কর দত্ত বলে যে ভারত কি সারা বিশ্বের শরণার্থীদের আশ্রয় দেবে? আমরা ইতিমধ্যেই 140 কোটি মানুষের চাপে ভুগছি, কারণ ভারত একটা ধর্মশালা নয়। আমরা প্রত্যেকটি দেশের প্রত্যেকটি শরণার্থীকে আমাদের দেশের মধ্যে আশ্রয় দিতে পারি না। কিন্তু আমাদের সংবিধান কি বলছে? আমরা যদি আর্টিকেল 19 দেখি, এখানে লেখা আছে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভারতের যে কোনো জায়গায় বসবাস এবং বসতি স্থাপনের মৌলিক অধিকার আছে, কিন্তু বিদেশিদের বা শরণার্থীদের জন্য কোনো অধিকার নেই। এরপরে যদি আমরা আর্টিকেল 21 দেখি, সেখানে বলা আছে যদি কোনো ব্যক্তি ইনলিগালি ভারতের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে এবং তাকে যদি সরকার ধরে ফেলে এবং আইনগতভাবে বিচার করে সাজা দেওয়া হয় এবং তারপর তাকে যদি আবার তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, তবে সেটা ভারতের সংবিধান অনুসারে জীবন এবং স্বাধীনতার অধিকার লঙ্ঘন নয়। এখানে সরকার ডিউ প্রসেস অফ ল মেনে চলছে। এখানে সুপ্রিম কোর্ট আরো বলেছে যে যদি কেউ আশ্রয় পেতেই চায়, তাহলে অন্য কোনো দেশের মধ্যে যায় না কেন, ভারতের মধ্যে কেন আসে? ভারত কখনোই কোনো ইমিগ্রেন্টদের দেশের নাগরিকত্ব দেবে না। আমরা যদি ভারতের শরণার্থী নীতি দেখি, অনেকেই মনে করেন যে ভারত ইউনাইটেড নেশনের রিফিউজি কনভেনশন অ্যাক্ট 1951 সই করেছে, কিন্তু সেটা ভারত সই করেনি। ভারত 1951 এর ইউনাইটেড নেশন রিফিউজি অ্যাক্ট এবং 1967 এর ইউনাইটেড নেশন রিফিউজি কনভেনশন, এই দুটোই সই করেনি। সুতরাং ভারতের মধ্যে আন্তর্জাতিকভাবে কোনো আইনি বাধ্যকতা নেই যে অন্য কোনো দেশের শরণার্থীদের ভারতের মধ্যে আশ্রয় দিতে হবে। এমনকি ভারতের মধ্যে এখনো পর্যন্ত শরণার্থীদের ভারতের মধ্যে নাগরিকত্ব দেওয়ার কোনো আইন নেই। আমরা এখনো পর্যন্ত ফরেনার অ্যাক্ট 1946 এর অধীনেই শরণার্থীদের মোকাবিলা করি, কিন্তু শরণার্থীদের স্বীকৃতি বা অধিকারের কার্যক্রম এক্সিকিউটিভ ডিভিশনের আওতায় পড়ে। তবে ভারত কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে ভারতের মধ্যে শরণার্থী হিসেবে অনুমতি দিয়েছে, যেমন তিব্বতী শরণার্থী যারা দালাই লামার অনুসরণকারী, দ্বিতীয়ত শ্রীলঙ্কান তামিল, 3 নম্বর হচ্ছে চাকমা এবং আফগানিস্তানি যারা ভারতের মধ্যে এসে আশ্রয় নিয়েছে, তাদেরকে ভারত শরণার্থী হিসেবে অনুমতি দিয়েছে। তবে এখনো পর্যন্ত অনেকেরই এই আইনি মর্যাদা অস্পষ্ট রয়েছে, এমনকি তারা এখনো পর্যন্ত ভারতের নাগরিকত্ব পায়নি। ভারত সরকার 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়েছিল। এই আইনের মধ্যে কেবলমাত্র পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অমুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়, কিন্তু এখানে শ্রীলঙ্কান তামিলদের এই আইনের আওতায় বাইরে রাখা হয়েছে। তবে বর্তমানে প্রায় 1 লক্ষ শ্রীলঙ্কান তামিল ভারতের মধ্যে বসবাস করছে, কিন্তু তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার এখনো পর্যন্ত এমন কোনো কাঠামোগত নিয়ম নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই রায়ের কি প্রভাব হতে পারে? প্রথমত হচ্ছে আইনি স্পষ্টতা। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিদেশিদের ভারতের মধ্যে বসবাস করার কোনো অধিকার নেই। দ্বিতীয়ত হচ্ছে শরণার্থীদের সুরক্ষা। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে ভারতের মধ্যে এখনো পর্যন্ত কোনো নিজস্ব আশ্রয় আইন নেই। তার জন্য ভারতের দরকার একটা ভারসাম্যপূর্ণ, মানবিক এবং নিরাপত্তামূলক দৃষ্টিভঙ্গি আইনের। 3 নম্বর হচ্ছে জাতীয় নিরাপত্তা। সুপ্রিম কোর্ট এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে জাতীয় নিরাপত্তায় প্রথম, আপনি যদি বিদেশি হন, আপনার পরিবার যদি ভারতের নাগরিকত্ব হয়, কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পাবেন না। আপনার পরিবার হতে পারে কিন্তু আপনি হবেন না।
তবে এই রায়ের কারণে তামিলনাড়ু রাজনীতি উত্তপ্ত হতে পারে, কারণ শাসক দল ডিএমকে এই ইস্যুতে আপত্তি তুলতে পারে। তবে সুপ্রিম কোর্টের এই রায় ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতিতে নতুন আলোচনা সৃষ্টি করবে। মানবাধিকার সংগঠনগুলি উদ্বেগ প্রকাশ করেছে এবং বিশেষজ্ঞরা বলছে যে ভারতের উচিত একটা পূর্ণাঙ্গ শরণার্থী আইন তৈরি করা, যেটা মানবতা এবং নিরাপত্তার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করবে। বিশেষজ্ঞদের মতে এখন সময় এসে গেছে ভারতের একটি পূর্ণাঙ্গ মানবিক এবং নিরাপত্তা বান্ধব একটি শরণার্থী আইন তৈরি করা। তবে কে শরণার্থী হবে আর কে হবে না সেটা একমাত্র সুপ্রিম কোর্টই ডিসাইড করবে। সুপ্রিম কোর্টের এই রায় হয়তো অনেকের অমানবিক মনে হতে পারে, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা, সীমাবদ্ধ সম্পদ এবং কঠোর আইন এবং ভারতের আইন অনুসারে একটি বাস্তব পদক্ষেপ হিসেবে বলা যেতে পারে। এখানে আপনার কি মতামত? শ্রীলঙ্কান তামিলদের কি ভারতের মধ্যে আশ্রয় দেওয়া উচিত, নাকি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা ঠিক আছে? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।